আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন কি দেখা যায়? জি 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 আসছে, আমি দেখতে পাচ্ছি আর কি। ওকে, ধন্যবাদ। আহ, গাজী ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের ট্রেডার দাদু এই কমিউনিটিতে আমরা রেগুলারই ফ্রি ক্লাস নিই বেসিক্যালি। তো আমরা আজকে আমাদের একটা ফ্রি ক্লাসের স্কেজুয়াল করছি। তো আজকে আমরা বেসিক্যালি দুটো জিনিস তো কথা বলবো। আপনাদের সবাই হয়তো বা এই কোশ্চেনটা জানার অনেক ইচ্ছা যে গোল্ডের মার্কেটের এই অবস্থা কেন, তাই না? তো আজকে আমরা বেসিক্যালি এই গোল্ড মার্কেট কথা বলবো, সাথে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং মার্কেট সেন্টিমেন্ট, এই তিনটে জিনিসের কম্বিনেশন করে আজকে কথাবার্তা হবে আশা করি ইনশাল্লাহ। তো এখানে আমাদের সাথে যে মোহাম্মদ মুনির ভাই, মুনিরও আছে আমার ফ্রেন্ড, উনি আপনার আমাদের সাথে ডিসকাশন করবে। আচ্ছা, তো বেসিক্যালি প্রথমে যে জিনিসটা জিজ্ঞেস করতেছিলাম যে এখানে রিয়েল ট্রেড কে কে করেন, এটা একটু জিজ্ঞেস করতেছিলাম। মৃধা ভাই তো রিয়েল ট্রেড করেন, তাই না? শরীফ হ্যাঁ মৃধা জি ভাই। ভাই, আমি করি, হ্যাঁ। আচ্ছা, তো গোল্ডের এই অবস্থার কারণ কি বলেন, কিছু শুনি, সবাই আলোচনা করি, সমস্যা নেই, ডিসকাশন করি। আহ, আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে, এক তো ওয়ারের এফেক্ট একটা আছে, হ্যাঁ, সেটার আচ্ছা, জন্য কমোডিটিস বা ইয়েগুলার এমনিতেও আপনার প্রাইস আপনার হাই, এটা একটা হচ্ছে। আচ্ছা, আরেকটা ইনফ্লেশনের একটা মানে হক্স, যেটা কখনো বাড়ছে কমছে এরকম একটা ইস্যু হতে পারে। সো ওভারঅল এইগুলাতেই আমার কাছে মনে হয় যে প্রাইসটা আসলে আপনার বাড়তেছে। যখন আপনার ওয়ার বা এই জাতীয় কিছু থাকে, স্বাভাবিক কমোডিটিস এন্ড আদার্স, এগুলোর প্রাইস তো আপনার ইনক্রিজ আচ্ছা, হয় টাইম টু টাইম। ওকে। আচ্ছা, বেসিক এখানে কয়েকটা কথা বলি, তাহলে আমি শুরু করে দিই ক্লাসটা। আচ্ছা, তো প্রথমত বেসিক কোশ্চেন যেটা, যে আমি আপনাদের একটা জিনিস দেখাই, তো ফরেক্স ফ্যাক্টরিতে যদি যাই, আমরা হলো আজকের এনএফপি যে ডাটাটা ছিল, এই ডাটাটা আমরা একটু চেক করি আর কি। ঠিক আছে? আচ্ছা, এনএফপি ডাটাটা আপনি দেখেন, প্রিভিয়াস এবং ফোরকাস্ট দুইটার চেয়ে কিন্তু অনেক বেটার আসছে, তাই না? জি, ওকে, আজকে রিপোর্ট এখন দেখলাম অনেক ভালো ছিল আর কি। ইভেন এনএফপি এই রিপোর্ট ডাটাটা অনেক ভালো ছিল। ইভেন 2 দিন আগে যে এডিপি ছিল, ঠিক আছে, এইটার ডাটাটাও কিন্তু অনেক স্ট্রং ছিল। এরপরও সবার মনে একটা কোশ্চেন ছিল যে এরপরে গোল্ড মার্কেট কেন এরকম রিয়েক্ট করতেছে। ঠিক আছে, কারণ ডাটা যখন আমাদের নর্মালি যে আমরা এই সেন্টিমেন্টটা বুঝি যে একটা ফান্ডামেন্টাল নিউজ পজিটিভ আসতেছে, তাহলে কি ওই পেয়ারটা স্ট্রং হওয়ার কথা। বাট আমরা দেখতেছি মার্কেটে, গোল্ড মার্কেটে একটু অন্য ধরনের সেন্টিমেন্ট নিয়ে কাজ করতেছে। তো এই জায়গা থেকে যে দুইটা থিওরি আসে মার্কেটের, সেটা হলো প্রথমত তো আপনাকে টেকনিক্যাল আপনি দেখতেছেন, মার্কেটের ফান্ডামেন্টালও দেখতেছেন। এরপর আরেকটা মেইন রিজন, সেটা হলো মার্কেটের সেন্টিমেন্ট। এখন কোশ্চেনটা হলো মার্কেটের সেন্টিমেন্টটা কোন জায়গায় চেঞ্জ হলো, যে কারণে মার্কেট এরকম পুশ করতেছে এখন। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। আচ্ছা, এডিপি থেকেই শুরু করি। এডিপি ডাটাটা যখন আসলো, এই ডাটাটাও বেশ ভালোই ছিল, কিন্তু এরপরও গোল্ড ইউএসডি কিন্তু তেমন কোনো তার পক্ষে মুভমেন্ট করে না। এরপরও মার্কেট একটা নেগেটিভ ইম্প্যাক্টেই চলে গেছে। আর আমি দেখছি অনেক মানুষই এই জায়গাগুলোতে লস করছে। ইভেন আমি অন্যান্য গ্রুপে দেখলাম হিউজ লস হয়েছে এই জায়গাতে। কারণ মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট থাকে যে অল টাইম হাই আছে, তাহলে মেজর রেসিস্টেন্স আমার এটা হয়ে গেছে, মার্কেট হয়তো বা এই জায়গা থেকেই ফল করবে, এরকম একটা সেন্টিমেন্ট থাকে। তো এই জায়গায় যে কাহিনীটা হয়েছে, প্রথমত আপনি যখন নিউজ ট্রেডিং বা একটা নিউজকে অবজারভেশন করতেছেন, প্রথমত আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো মার্কেটের টেকনিক্যাল চার্ট। এখন টেকনিক্যাল চার্ট নিয়ে যদি একটু কথা বলি, আমি টেকনিক্যাল যেভাবে করি, সেখানে যে মেইন জিনিসটা যেটা থাকতে হবে, ট্রেন্ড মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে বিলং করতেছে, প্রথম কথা। এখন ট্রেন্ডের ভিতরে মার্কেটে এনি টাইম এনি পজিশন থেকে একটা ছোট ট্রেন্ড ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, প্রাইস অ্যাকশনে মার্কেটের মেইন ফ্যাক্টরই হলো যে আপনাকে অ্যাকচুয়াল ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। যে জায়গা থেকে একটা থিওরি আছে যে ক্যারেক্টার চেঞ্জ। ঠিক আছে, মার্কেট অ্যাকচুয়ালি যেদিকে ক্যারেক্টারটা করে রাখছে, মার্কেট বেসিক্যালি সেদিকেই মুভমেন্ট করার চেষ্টা করে, নিউজ যেদিকেই আসে। এটা হলো প্রথম শর্ত। তাহলে আমি যেটা বুঝতে চাইলাম যে আপনি যখন একটা নিউজ ট্রেড করেন বা নর্মাল ট্রেড করতেছেন, মার্কেটটা অ্যাকচুয়ালি কোন ট্রেন্ডে বিলং করতেছে, এই জিনিসটাকে আপনাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে। অ্যানাদার ওয়ান, যখন আপনি একটা ফান্ডামেন্টাল নিউজ স্টাডি করতেছেন, এইটার যে ইফেক্টটা, এখন আমি যদি আপনাকে মার্কেটে বলি যে মার্কেটে একটা ফান্ডামেন্টাল ইস্যুটা কি, কিভাবে কাজ করে, এই জিনিসটা খুবই সিম্পল। যে মনে করেন
আপনারা একটা বিজনেস প্ল্যান করছেন, বেসিক কথা যে মনে করেন শরীফ ভাই একটা বিজনেস প্ল্যান করছে। এখন বিজনেস প্ল্যানটা এমন হতে পারে যে 10 জন মানুষের সাথে সেই বিজনেস প্ল্যানটা শেয়ার করছে, ভালো কথা। এখন 10 জন মানুষের ভিতরে 5 জন মানুষের কাছে লাগতে পারে বা 6 জন মানুষের কাছে লাগতে পারে যে শরীফ ভাইয়ের এই প্ল্যানটা সাকসেস হবে, ঠিক আছে। আর 4 জন মানুষের কাছে লাগতে পারে যে এই বিজনেস প্ল্যানটা সাকসেস হবে না। কি শরীফ ভাই, এরকম কি হতে পারে না একটা বিজনেস প্ল্যান যদি আপনি কারো কাছে শেয়ার করেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এরকম আসবে। স্বাভাবিক। এখন মার্কেটে তাহলে কি, তাহলে বুঝুন দুইটা সেন্টিমেন্ট কিন্তু ওই জায়গাতেও আছে। তো এই যেটাও কিন্তু মার্কেটে যখন একটা নিউজ পাবলিশ হয়, এটারও কিন্তু দুই ধরনের সেন্টিমেন্টই থাকে, কারণ মার্কেটে একই সাথে বায়ার এবং সেলার এক্সিস্ট করে, ঠিক আছে। তো একটা নিউজ অ্যাকচুয়ালি যে মুভমেন্টটা করতেছে ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি যেদিকেই মার্কেটটা মুভমেন্ট করতেছে, এটা কিন্তু একটা সেন্টিমেন্টেই মুভমেন্ট করতেছে। তো এখন হলো এডিপি যখন আসলো, তারপরও মার্কেট কেন ইউএসডি স্ট্রং হলো না? এর রিজনটা ছিল যে মার্কেটের রেড কার্ড প্রেডিকশন সেন্টিমেন্ট, যেটা মার্কেট অনেক অনেক দিন থেকে বেট করতেছে যে মার্কেট এই ইউএসএ তাদের ব্যাংক রেট এই জুন বা এই বছরে কাট করবে, যেখানে অনেকে বলতেছে হয় তিনবার তিনটা রেড কাট হতে পারে। একদম শুরুর দিকে যখন আসলো তখন আমি দেখলাম একজন এক্সপেক্ট করছে 3টা রেড কাট। ইভেন তারপরে কালকে যখন নিউজ আসলো তখন আমি দেখলাম যে একটা রেড কাট এক্সপেক্ট করতেছে। আবার পাওয়েল বা অন্য এফএমসি মেম্বাররা বলতেছে যে রেড কার্ডের এখনো দরকার নেই, অর্থনীতি শক্তিশালী আছে। এটা হলো আমি এডিপির পরের কথা বলতেছি, এডিপির টাইমের কথা বলতেছি। আচ্ছা, তো এইরকম টাইপের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কমেন্ট এই মার্কেটে চলতেছিল, ঠিক আছে। বাট মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি তার যে সেন্টিমেন্ট সেদিকেই বিলং করতেছে, ঠিক আছে। তো প্রথমেই যেটা আসছে যে রেড কাট সেন্টিমেন্টের কারণে মার্কেটের এরকম ইফেক্ট। অ্যানাদার ওয়ান, সেফ হেভেন মুভমেন্ট। এটা খুবই সিম্পল একটা জিনিস যে মার্কেটে ওয়ার্ল্ডে যখনই কোনো ধরনের ইকোনমিক ক্রাইসিস বলেন বা কোনো ধরনের পলিটিক্যাল ইস্যু বলেন, ওই টাইমে মার্কেটের কিছু সেফ হেভেন পেয়ার আছে। যেমন মনে করেন যে যদি কোনো দেশে একটা যুদ্ধ লাগে বা এনিথিং কিছু হয়, অবশ্যই আপনিও চাইবেন যে আপনার টাকাটা আপনার ইনভেস্টমেন্টের জন্য সেফ থাকে। তো সেম সাইকোলজিটা মার্কেটেও বিলং করে, ঠিক আছে। তো যখন একটা ওয়ার লাগতেছে বা কিছু যখন ইকোনমিক একটা ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে, অবশ্যই মানুষও চিন্তা করে যে গোল্ড যেহেতু সেফ হেভেন পেয়ার, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। কারণ আমাদের ইসলামেও বলা আছে যে সোনার দাম কখনো কমবে না, বেসিক কথা। তো এরকম অনেক ধরনের আইডিওলজির কারণে কিন্তু গোল্ড সেফ হেভেন মুভমেন্ট করে সবসময়, সবচেয়ে স্ট্রং মুভমেন্ট করে সেফ হেভেন গোল্ড। আচ্ছা, সেকেন্ড অফ অল, যেদিন এটিপি ডেটা রিলিজ হলো ওদিন কিন্তু আরেকটা জিনিস হয়েছিল যে গোল্ড তাদের যে ফিউচার সিএফডি কন্ট্রাক্ট, যেখানে অ্যাকচুয়াল গোল্ডের কন্ট্রাক্ট গুলো সেটেল হয়, ওই জায়গাতেও কিন্তু গোল্ড তাদের অল টাইম হাই হিট করছিল। তাই মুনির ওইখানে কত জানি হিট করছিল মুনির? 2300 হিট করছিল অল টাইম। 2000 হিট হ্যাঁ। করছিল। তো এই যে তিনটা সেন্টিমেন্ট মার্কেটে একসাথে অ্যাডজাস্ট হয়েছে, এই সেন্টিমেন্টে গোল্ড আপ মুভমেন্ট গেছে। এখন কোশ্চেন হলো, আপনারা অনেকেই বলতে পারেন যে মার্কেট হয়তো বা ফান্ডামেন্টাল মানতেছে না বা টেকনিক্যাল মানতেছে না। না, অ্যাকচুয়ালি না। মার্কেট এখনো তার অ্যাকচুয়াল ক্যারেক্টার চেঞ্জ গোল্ড কখনো করেই নি। ইভেন আমি এই গোল্ডের প্রেডিকশন গ্রুপে গিয়ে রাখছিলাম, যেটা অলরেডি এখন আলহামদুলিল্লাহ প্রায় 1600 টিপস বা 1800 টিপস এর মতো মুভমেন্ট আছে। এই প্রেডিকশনটা আমি প্রায় আরো 15-20 দিন আগেই করে রাখছিলাম। তো ফ্যাক্ট হলো যেটা, যে আপনি যখন মার্কেটে একটা ট্রেড নিচ্ছেন, আপনাকে অবভিয়াসলি মার্কেটের কারেন্ট ট্রেন্ড এবং কারেন্ট পজিশন এটাকে আগে ধরতে হবে। দেন আপনি যখন ফান্ডামেন্টাল ইফেক্টটাকে এটার সাথে মিলাবেন, তার সাথে সেন্টিমেন্টটাও যখন বুঝবেন, তখন আপনি একটা পারফেক্ট ট্রেড পাবেন, যে ট্রেডে আপনার ভুল হবে না। কারণ আমি আজকে অনেককেই দেখছি যারা মনে করে নিউজ ট্রেডিং করে যে এনএফটি ডাটা স্ট্রং আসছে, ইউএসডি গোল্ড মানে ইচ্ছা মতো সেল দেওয়া শুরু করছে, ঠিক আছে। আর অনেকেও মনে করেন যে সেল করে বাস। যেমন এখানে আপনাকে দেখেন যে মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ইভেন মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচও করে নাই। টাচ না করেই মার্কেট এরিয়াটাকে একদম না খেয়ে জাস্ট হালকা একটা এরিয়া টাচ করেই চলে গেছে। ইভেন মার্কেট ইমব্যালেন্স ক্রিয়েট করে চলে গেছে। রিজন কি? রিজন হল সেন্টিমেন্ট, যে রেড কাট সেন্টিমেন্ট। এখানে আরেকটা নিউজ ছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো মার্কেটে যখন রেড কাট হবে, ইউএসএ যখন তাদের মানি সাপ্লাই বাড়ায় দিবে, অবশ্যই এটি ইউএস এর জন্য নেগেটিভ হবে। এই সেন্টিমেন্টের গুলোর কারণে গোল্ডের আজকে এত পরিমাণ মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এটা হলো প্রথম বেসিক কথা। আচ্ছা, এখন আপনারা আমাকে কিছু কোশ্চেন করতে পারেন, যে আপনাদের যদি আরো কিছু জানার থাকে যে এই রিজন গুলো আরো কি কি কারণ, আমাকে কোশ্চেন করতে পারেন কারো যদি কোনো কিছু জানার থাকে। তারপরে আমরা অন্য টপিকে শিখি যদি এইটুকের মধ্যে কারো কিছু জানার থাকে।
হ্যাঁ, আমি ফরেক্স একদম বেসিক থেকে শিখতে চাই, এখন আমার কি করা আচ্ছা উচিত? আচ্ছা আচ্ছা। তো এখন ভাইয়া বেসিক থেকে যেটা বলি, ফরেক্স মার্কেটের শুরুর ভাই সত্য একটা কথা বলে রাখি যে এটা ভাই ওয়ার্ল্ডের লার্জেস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট। ঠিক আছে, যে আমাদের আসলে কি আমাদের এই বাংলাদেশের যে বর্তমান সেন্টিমেন্ট, যে এখানে আসলে আমাদের ফরেক্স সম্পর্কে অ্যাকচুয়াল নলেজটা এখানে নাই। ইভেন আমরা এখানে যে জিনিসটা শুরুতে ভেবে আসি জায়গাটা বেসিক্যালি যে এখানে অনেক টাকা, আসলেই টাকা কামানো যায়, সত্যি কথা বললে ভাই এখানে অনেক টাকা, এটা আমি অস্বীকার করবো না। আপনি যদি কামাইতে পারেন এখানে অনেক টাকা। আপনি যদি বলেন যে একদিনে আপনি আপনার 1 মাসের স্যালারি 1 ঘন্টা ট্রেডে তুলবেন, ইটস পসিবল অ্যাট হিয়ার। বাট প্রবলেম হলো আমরা এই জিনিসটা ভুলে যাই যে এই জিনিসটা, যে স্যালারিটা আমি 30 দিনে আমার অ্যাকাউন্টে আসতো, ওই জিনিসটা যদি আমি 1 ঘন্টায় অ্যাচিভ করতে চাই, আমার কি পরিমাণ ইফোর্ট, ডেডিকেশন এবং নলেজ দরকার, বেসিক কথা। ঠিক আছে। তো এখন কথা হইলো, আর আমরা এখানে বাংলাদেশের মার্কেটে একটা স্ট্রাকচার যেটা একটু ব্যাড, সেটা হলো যে স্ক্রিনশট। যে এখানে প্রচুর মানুষ স্ক্রিনশটের মানে আজকে প্রফিট করে ফেলছে, এইটা স্ক্রিনশট দিয়ে মনে করেন যে সাইকোলজি খায় ফেলে। ইভেন আমিও যখন এই মার্কেটে আসছিলাম, আপনাদের কি বলবো, আমি নিজেও আসছিলাম স্ক্রিনশটের লোভে পড়ে, আমার ফ্রেন্ড দেখেছিল। ঠিক আছে। তো এই কনসেপ্টটা এখানে হলো সবচেয়ে রং কনসেপ্ট। তো ফরেক্স মার্কেটটা অ্যাকচুয়ালি কি, এটা কিভাবে ওয়ার্ক করে, এই জিনিসটা নিয়ে কোনো কথা হয়নি। যেমন আমি অন্য অন্য গ্রুপেও আমি ছিলাম, আমি মার্কেট আলহামদুলিল্লাহ 7 বছর থেকে আসি। তো আমি যখন অন্য জায়গায় ছিলাম ওইখানে একটা কথা বলা হয়তো ফান্ডামেন্টাল নাকি কিছুই না। ঠিক আছে। তো আমি মনে করেন শুরুর দিকে আমি ওইটাই ভাবতাম, না একদম শুরুর দিকে কথা বলতেছি যে ফান্ডামেন্টাল আবার কি জিনিস, যে মার্কেটে এটা এইভাবে চলতেছে। তো আস্তে আস্তে যখন আমি বুঝছি যে ভাই দুনিয়াটা কি, মার্কেটটা কি, এই জন্য আমি বলতে পারবো ছোট্ট নলেজ থেকে এখন আপনাদের একটু কথা বলতে পারি। দ্যাটস ইট, আর কিছু না। তো বেসিক থেকে শুরু করার আগে আপনি যে জিনিসটাকে চিন্তা করবেন যে এই মার্কেটটা সম্পর্কে টোটালি জানবেন। ঠিক আছে। আমি চাইলেই এখানে আপনাদের সাথে প্রফিটের স্ক্রিনশট শেয়ার করতে পারি, তারপরে হলো আপনাকে বড় বড় লোভ দেখাইতে পারি পারি, কিন্তু ভাই এটা করে আসলে অ্যাকচুয়ালি লাভ হবে না। কারণ এই মার্কেটটা একটু টাফ, একটু টাফ না, বেশ ভালোই টাফ। যারা এই জায়গাটায় আপনি যদি আসতে চান, আপনি আগে দেখবেন যে আপনি এই জায়গায় আগে অ্যাডজাস্ট হতে পারবেন কিনা, আপনার ওই পরিমাণ সময় ইফোর্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, দেন আপনি ডিসাইড করবেন যে আপনি ফরেক্সে আসবেন কিনা। ঠিক আছে। এই ডিসিশনটার পরে আপনি এই জায়গায় ডিসিশন নেবেন, কারণ ভাই এই জায়গায় ভুল হইলে আপনার এটা একটা ভাই নেশার মতো, বুঝছেন ভাই, যদিও বলবো না জুয়া, কিন্তু এটা একটা নেশার মতো, আপনি কখনো ছাড়তে পারবেন না একবার এই জায়গাটায় ঢুকে গেলে। তো এটা ভাই আমি সবাইকেই বলে রাখি যে আপনি আসতেছেন, আপনি আগে ট্রুথটা জানেন এই মার্কেটে। কারণ এই মার্কেটে একদিনে প্রায় $6.6 ট্রিলিয়ন লেনদেন হয়, বুঝতেছেন এটা কত বড় একটা মার্কেট, যেখানে ক্রিপ্টো মার্কেটের টোটাল মার্কেট ক্যাপ হলো $1.47 ট্রিলিয়ন। সেই জায়গায় এই মার্কেটে, তো এই মার্কেটের ভিতর থেকে আপনি টাকা কামাই নিয়ে আসবেন, সো ইটস কোয়াইট টাফ। সো এর জন্য আমি বলবো না ইম্পসিবল, বাট এইটা আপনি ওই পরিমাণ ডেডিকেশন ইফোর্ট দিলে ইনশাল্লাহ অবশ্যই পাবেন। তো এটা হলো আপনার জন্য সাজেশন থাকবে যে আপনাকে একটু নিজে মার্কেটটা রিসার্চ করবেন, দেখবেন যে আপনি আসলে এটার সাথে অ্যাডজাস্টেবল কিনা, দেন আপনি ডিসাইড করেন যে আপনি এই মার্কেটে আসবেন কিনা। ওকে। আচ্ছা। তো ভাই, এই আর একটা টপিক নিয়ে প্রশ্ন যখন, ছিল, হ্যাঁ শিওর সেটা বলেন। হলো কি ভাই, আমি একা ওই যে ওয়ালেট হিসাবে এক্সচেঞ্জ থেকে একটু প্র্যাকটিস করতেছিলাম, তাই আচ্ছা, এক্সচেঞ্জ থেকে কি প্র্যাকটিস করাটা বেটার হবে? এক্সচেঞ্জ থেকে প্র্যাকটিস করা মানে বিষয়টা একটু ক্লিয়ারলি বল। আহ, মনে করেন যে ব্রোকারের কথা সরি, বলতেছেন? ভাইয়া উনি মনে হয় ব্রোকার ইএক্সএস এর কথা বলতেছে। ব্রোকারের জি কথা বলতেছেন, ব্রোকারের কথা জি, বলতেছেন। ব্রোকার, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা নর্মাল টপিক বলি। আমরা এই জায়গায় যে মার্কেটে আমরা যারা ট্রেডাররা এই জায়গায় বিলং করি, আমরা অ্যাকচুয়ালি হলো মার্কেটের রিটেল ট্রেডার। রিটেলও বলা যায় না আমাদের, অ্যাকচুয়ালি আমরা আরো ছোট হিসাবে। কারণ কি, এই মার্কেটে যারা মুভমেন্ট করে, হেজ ফান্ড বলেন, ইনস্টিটিউশনাল ব্যাংক বলেন, আমরা হলাম তাদের ফুটপ্রিন্ট অনুসরণ করে চলি। ইভেন আমাদের যে, আপনাকে এই জন্য এটাই বললাম যে $6.6 ট্রিলিয়ন যেখানে একদিনে লেনদেন হচ্ছে, ওই জায়গায় ভাবেন আমার আর আপনার টাকাটা কতটুকু। আমরা এখানে কিছুই না, আমরা এখানে মার্কেটে কোনো মুভমেন্টে কিছুতে আসি না। তো এই যে আমরা যে রিটেল ট্রেডার, আমাদের তো ট্রেড করতে হবে, এই ফেসিলিটির জন্য ব্রোকাররা আসছে। যে ব্রোকাররা আমাদের আমাদের এই যে অর্ডার গুলো রিয়েল মার্কেটে প্লেস করে। ঠিক আছে। এই পজিশন থেকে আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অবশ্যই একটা রিটেল মানে আপনাকে ব্রোকারের সাহায্য নিতেই হবে। ঠিক আছে। তো ব্রোকার নিয়ে আমি এনাদার একটা ক্লাস নেব, যেখানে ডিলিং ডেস্ক, নন ডিলিং ডেস্ক, ব্রোকার, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো। আজকে আমরা বেসিক্যালি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, এখন মুনির কথা বলবে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যে আসলে কতটুকু গুরুত্ব,
এটা আমাদের যে বাংলাদেশ মার্কেটের কথাই বলা হয় না, এটা নিয়ে এখন আমার ফ্রেন্ড মুনির কথা বলবো। মুনির, আসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? তো বেসিক্যালি আপনাদের যারা বাংলাদেশে আমরা যারা মানে ট্রেডিং করি ফরেক্সে, তারপর আপনার গোল্ড কারেন্সি, তো এখানে সবাই হয়তো ওয়ান সাইডেড একটা ফোকাস থাকে যে আমি চার্ট দেখেই সবকিছু করতে পারবো, যে আমি চার্ট দেখে বাই বা সেল আমার যে পজিশন ওইটা আমি চার্ট দেখেই করতে পারবো। বাট এখানে যে প্রাইসের একটা মুভমেন্ট হচ্ছে আপ বা ডাউন, এই ফ্যাক্টরটা মানে কি দিয়ে ইনফ্লুয়েন্স হয়? এটা তো এমনি এমনি মুভ হয় না আপ বা ডাউন, এটা তো একটা ইনফ্লুয়েন্স থাকে যে কোনো একটা রিজনে এটা আপ বা ডাউন যাচ্ছে। তো এটা বেসিক্যালি হচ্ছে আপনার মানে ওভারঅল এই বেসিক জিনিসটা হইলো ফান্ডামেন্টাল, যে যে কোনো মার্কেটে কোনো ইভেন্ট বা আমরা কিছু আশা করতেছি যে সামনে কিছু একটা হবে, ওই বেসিসে আপনার প্রাইস আপ ডাউন করে। যেমন আপনার সামনে রেট কাট হবে ওই যে ফেডারেল রিজার্ভের, তো ইনভেস্টররা সবাই এক্সপেক্ট করতেছে যে রেট কাট হবে, যার কারণে একটা পজিটিভ গোল্ডে একটা পজিটিভ সেন্টিমেন্ট থাকে। তো এই কারণে হচ্ছে আপনার প্রাইসটা আপওয়ার্ড মুভমেন্ট একটা পুশ দিচ্ছে। এটাই হলো আপনার একটা মানে ফান্ডামেন্টাল একটা বেসিক জিনিস, যে আপনার কোনো ইকোনমিক ইভেন্ট যেটা আপনার হয়, যেমন আপনার আহ, আপনার আনএমপ্লয়মেন্ট বেশি বাড়লো, মানে মানুষের বেকারত্ব বাড়লো, বা আপনার এই ইউএস এর জিডিপি ভালো হইলো, বা এরকম যেগুলি ইকোনমিক আপনার ইভেন্ট আছে, এই ইভেন্টের বেসিসে আপনার এই যে প্রাইজের ইনফ্লুয়েন্সটা হয় আপ অথবা ডাউন। সো আপনাদের ফান্ডামেন্টালস এর মধ্যে বেসিক্যালি যেটা মানে কোর যেটা কনসেপ্ট, ইটস দ্যাট ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল কিন্তু আলাদাভাবে কাজ করে না, আপনাকে দুটোটাই কম্বাইন করে কাজ আগাইতে হবে। আপনি যখন আপনার টেকনিক্যাল অ্যানালিসিসে একটা স্ট্রাকচার দেখবেন, ওই স্ট্রাকচারের সাথে আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস যেটা ইনক্লুডিং যেটা আপনার সেন্টিমেন্টাল অ্যানালিসিস, এটা যায় কিনা। যেমন আপনার একটা হয়তো একটা রেজিস্ট্যান্স আছে যেখানে প্রাইস উপরে গিয়ে আপনি হয়তো এক্সপেক্ট করতেছেন যে প্রাইসটা রেজিস্ট্যান্স টাচ করে হয়তো নিচে একটা আসার সম্ভাবনা আছে, বাট আপনার ফান্ডামেন্টালস কি বলতেছে এটাও আপনাকে বুঝতে হবে। ইফ ফান্ডামেন্টাল যদি বলে যে না প্রাইস আরো আপওয়ার্ড পুশ করবে, তখন আপনার টেকনিক্যালটা ওইটার সাথে কম্বাইন করে আপনাকে ট্রেডটা ওইভাবে নিতে হবে। সো ফান্ডামেন্টালস এর যেটা আমি মানে ইন্ট্রোডাকশন একটা ছোটখাটো বলি, আপনার ফান্ডামেন্টালস বেসিক্যালি আপনাদের যে ইকোনমিক ইভেন্টস, আপনার মেইনলি ইন্টারেস্ট রেট যেটা মার্কেটে মানে সুদের যেটা মানে ইন্টারেস্ট, ওই ইন্টারেস্ট রেটে পুরো মার্কেট মুভমেন্ট দেয়। যেমন আপনার আপনি গোল্ড বাই করেন বা কারেন্সি বাই করেন, এগুলোর যে একটা ক্যারিং কস্ট আছে, যে এগুলো একটা বাই সেলের যে ক্যারিং কস্ট আছে, এটা আসলে ইন্টারেস্ট রেট অলওয়েজ ডিসাইড করে। হ্যাঁ, আপনার কারেন্সির যে একটা বাইং ডিমান্ড আছে বা কেন সেল হবে, এটাও ইন্টারেস্ট রেট ডিসাইড করে। আমি যদি দেখি একটা কারেন্সিতে আমি ভালো ইন্টারেস্ট রেট পাচ্ছি, তাহলে ওই কারেন্সির একটা হাই ডিমান্ড থাকবে, কারণ আমি ওই কারেন্সি কিনলে আমি ইন্টারেস্ট পাচ্ছি। সেম ওয়ে আপনার যখন ইন্টারেস্ট রেট, এই যে ইন্টারেস্ট রেট তো মেইনলি আপনার ইউএসডির উপর ইনফ্লুয়েন্স করে, জিবিপির মানে ব্রিটিশ পাউন্ড, তারপরে জাপানিজ ইয়েন, এগুলোর উপর ইনফ্লুয়েন্স করে। সো এই কারেন্সিগুলির যখন ইন্টারেস্ট রেটটা ইনফ্লুয়েন্স করে, তারা যখন আপ ডাউন হয়, অ্যাট দ্য সেম টাইম গোল্ডের যে একটা রিলেশনশিপ আছে ইউএসডির সাথে, ওইটাতেও একটা ইফেক্ট পড়ে। যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনাদের ফেডারেল রিজার্ভ যদি সামনে আরো ইন্টারেস্ট রেট বাড়ায় ফর এক্সাম্পল, তাহলে ইউএসডি ডিমান্ড বেড়ে যাচ্ছে, কারণ আমি দেখতেছি আমি যদি ইউএসডিটা কিনি, তাহলে আমার আমি ভালো একটা ইন্টারেস্ট রেট রিটার্ন পাচ্ছি ইউএসডি থেকে, তাহলে আমি ইউএসডিতে আমার ইনভেস্টমেন্ট আরো বেশি বাড়াবো। এই সেম সেন্টিমেন্টে ওয়ার্ল্ড ওয়াইড যারা মানে আপনার হেজ ফান্ড বলেন বা রিটেল ইনভেস্টর বলেন, সবাই সেম মানে সেন্টিমেন্ট মেন্টালিটিতে কাজ করবে। তারা দেখতেছে যে আমি ইউএসডিতে বেটার রিটার্ন পাবো, তো আমি ওখানেই টাকা ঢালবো। তো এখন মানি ফ্লো আপনি যদি দেখেন, একটা একটা অ্যাসেট ক্লাস বলতে এই যে কারেন্সি বলেন, এই স্টক বলেন, স্টক মার্কেট বলেন, বন্ড সঞ্চয়পত্র বলেন, এগুলো সব অ্যাসেট ক্লাস। আমি যদি একটা অ্যাসেট ক্লাসে টাকা ঢালি, তাহলে নিশ্চয়ই আমার অন্য অ্যাসেট ক্লাস থেকে টাকাটা বের করতে হবে। এই যে রিলেশনশিপ যেটা, যে আমি যদি ইউএসডি তে ইন্টারেস্ট রেট দেখে যদি আমি ইউএসডি তে টাকা ঢালি, তাহলে নিশ্চয়ই আমার গোল্ড থেকে টাকাটা বের করতে হবে। তাহলে এই রিলেশনশিপে গোল্ড কিন্তু ডাউন হয়ে যায়, ইনভেস্টররা গোল্ডের কন্ট্রাক্ট বেচে ইউএসডি তে টাকা ঢালবে। তো এটা আপনার একটা কোরিলেশন, একটা রিলেশনশিপ আর কি, যে যে কোনো আপনার ফরেক্স পেয়ার বলেন বা গোল্ড বলেন সিলভার বলেন, সবগুলি কিন্তু একটা রিলেশনশিপে কাজ করে।
যে একটা কারেন্সি বাড়লে আরেকটা কমে, বা একটা বাড়লে ওইটার সাথে আরেকটা বাড়ে, এরকম একটা রিলেশনশিপে কাজ করে। সবগুলির কিন্তু ওভারঅল ইনফ্লুয়েন্স এই যে ইন্টারেস্ট রেট দিয়ে মার্কেটে, এটা কিন্তু সবচেয়ে মেইন, মানে এই ফান্ডামেন্টাল যে ফ্যাক্টর, যে রিজন, যে ইন্টারেস্ট রেট সবকিছু চলায়। হ্যাঁ, তো আদার দ্যান ইন্টারেস্ট রেট আপনাদের আদার ফান্ডামেন্টাল যেগুলি রিজনস আছে যেখানে মার্কেট মুভমেন্ট দেয়, আর একটা হলো সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের কি ডিসিশন, কি বক্তব্য, এই কথার এই ডিসিশন মেকিং বা এই কমেন্টস এর উপরে মার্কেট অনেকটা মুভমেন্ট করে। যেমন আপনার দুই টাইপের মুভমেন্ট আছে ফান্ডামেন্টালসে, অ্যান্ড সেম থিং টেকনিক্যালেও হয়, যেটা হচ্ছে আজকের বর্তমান প্রাইস। যেমন আজকে আপনারা যে গোল্ড খেয়াল করলেন, আজকে যে গোল্ড আপ ডাউন করলো, আজকের প্রাইসে ফান্ডামেন্টাল একটা সেন্টিমেন্ট আছে, যে আজকে নিউজ হইলো বা আজকে কোনো কমেন্টস থাকলো কোনো ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের, বা এরকম কিছু নিউজে আজকে একটা মুভ আছে। বাট আপনার সামনের যে ইভেন্টস আছে, সামনে যে সিপিআই বলেন, এডিপি বলেন, সামনের যে ইভেন্টস গুলি আছে, এটার উপরেও বেস করে মার্কেট একটা ভালো একটা এস্টিমেট করে মুভমেন্ট করে, যেটাকে বলে স্পেকুলেশন আর কি। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসে দুইটা সেটিং আছে, একটা হলো বর্তমান প্রাইস, আর একটা স্পেকুলেটিভ প্রাইস, যেটা ফিউচারের প্রাইস। যে আমি ফিউচারে কি আশা করতেছি, ওইটা বেস করে আমি আজকে থেকে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করব, যেটাকে যেমন আপনারা হয়তো নিউজে শুনছেন যে রেট কাটের বেট হচ্ছে, যে রেট কাট সামনে, সামনে যে রেট কাট হবে ওটার বেট হচ্ছে মার্কেটে, যে আদৌ হবে কি হবে না। তো এটা একটা স্পেকুলেশন। এই যে আপনারা যে গোল্ডের একটা অল টাইম হাই মুভমেন্ট দেখতেছেন, এটা কারেন্ট মার্কেটে পুরোপুরি একটা স্পেকুলেটিভ মুভ, যে সামনে যে একটা রেট কাটের এক্সপেকটেশন আছে, ওই এক্সপেকটেশন অনুযায়ী এখন অল টাইম হাইতে গোল্ড সেন্টিমেন্ট ফলো করতেছে, ওই যে ট্রেন্ডটা কন্টিনিউ করতেছে। হ্যাঁ, সো আপনাদের এটা গেল, এই যে সেন্ট্রাল ব্যাংকের ইস্যুটা গেল। তো সেন্ট্রাল ব্যাংকের যেটা আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কমেন্টস, তাদের অ্যাকশন মার্কেটে অনেক বড় একটা ইনফ্লুয়েন্স ফেলায়। এনি কাইন্ড অফ সেন্ট্রাল ব্যাংকের এনি কথা বা এনি একটা ডিসিশন, এটা ইমিডিয়েট মার্কেটে রিয়াকশন ফলো করা শুরু করে, বর্তমান প্রাইস এবং স্পেকুলেটিভ প্রাইসও। তারপরে আপনাদের আসতেছে মার্কেট কোরিলেশন। মার্কেট কোরিলেশন যেটা, সেটা হচ্ছে আপনাদের এই যে আপনাদের স্টক মার্কেট বলেন, সঞ্চয়পত্র যেটা বন্ড মার্কেট, তারপরে এই যে ফরেক্স, এগুলি সব কিন্তু একটার সাথে একটা রিলেটেড, কানেক্টেড আছে। যে একটা একদিকে মুভ করলে আর একটা কোন দিকে মুভ করবে, এর একটা কোয়েশ্চেন ইনভেস্টরদের। তো ফর এক্সাম্পল আপনাদের হয়তো, আপনারা কিছুদিন যারা ট্রেড করছেন, বা আপনাদের যাদের একটু সামান্য এক্সপিরিয়েন্স বা ভালো যেটাই হোক এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্স আপনারা অবভিয়াসলি বুঝতে পারেন যে ইউএসডি অলওয়েজ আপ গেলে গোল্ড ডাউন হয়, অ্যান্ড ওইটার অপোজিট হয়, যে ইউএসডি ডাউন গেলে গোল্ড আপ হয়। সো এটাকে বলা হয় আসলে কোরিলেশন, মার্কেট কোরিলেশন আর কি। যে বিভিন্ন ফরেক্স পেয়ার আর গোল্ডের সাথে এক একটার মানে মুভমেন্টের একটা কানেকশন থাকে। যেমন আমি আম, এই যে আপনার অয়েল, মানে তেল যেটা ক্রুড অয়েল যখন বাড়বে, তখন কোন কোন কারেন্সি একসাথে মুভমেন্ট দিবে, আপ 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 একটা মুভমেন্ট দিবে। তাহলে এই কোরিলেশন আমরা দেখতে পারি, যেমন আপনাদের ক্যানাডিয়ান ডলার আছে, অস্ট্রেলিয়ান ডলার আছে, তারপরে আপনার এই যে ফরেক্সে অবভিয়াসলি আপনার মিডল ইস্টার্ন কোনো কারেন্সি নাই, বাট ওই মিডল ইস্টার্ন কারেন্সিও এই পজিটিভ একটা আপ মুভ দেয় যখন অয়েল আপ যায়। তো সিমিলারলি এরকম আপনার অল ফরেক্স পেয়ারের 2-3 পেয়ারের সাথে একটা কোরিলেশন থাকে। অবভিয়াসলি আপনার মার্কেটের মধ্যে ইউএসডি সবচেয়ে মেইন কারেন্সি, ইউএসডির উপরে বাকি সবগুলির কোরিলেশন হয়। বাট আদার কারেন্সি আপনারা যখন ট্রেড নেবেন, ওই কারেন্সির সাথেও অন্য কিছু কারেন্সি বা গোল্ডের সাথে বা সিলভারের সাথে একটা কোরিলেশন থাকে। এই কোরিলেশনটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর টেকনিক্যালি কাজে লাগানোর জন্য আপনাদের প্রপারলি জানতে হবে, যে কখন কোন কোরিলেশনের সাথে আমি ট্রেড করব। যেমন একটা ভালো এক্সাম্পল দিই, আমি একটা ট্রেডারকে চিনতাম, মানে পড়াইছি ওকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। সেই মনে করেন সবাই আসলে, এটা সবার ক্ষেত্রেই হয় যাদের একটু এক্সপিরিয়েন্স কম আছে, যে আমি দেখলাম যে ইউএসডি আপ গেল, আচ্ছা ইউএসডি না ধরি, আমি জিবিপি আর ইউরো ধরি। এখন ইউরোতে আপনার ভালো নিউজ আসছে, কোন একটা ইকোনমিক নিউজ ভালো আসলো, তো অবভিয়াসলি আপনার ইউরো উপরের দিকে যাবে। তাহলে এখন আপনারা ট্রেড কোনটা নেবেন? ইউরো ইউএসডি, যে ইউরো ইউএসডি স্ট্রং হবে।
তো ট্রেডাররা সবাই ওই দিক দিয়ে দৌড় দিবে, কিন্তু ট্রেডাররা আরেকটা জিনিস খেয়াল করে না যে এখানে একটা কোরিলেশন আছে জিবিপির সাথে, যে আমার ইউরো যদি আপ যায় তাহলে জিবিপিও ওই সেম ট্রেন্ডে আপ ফলো করবে, হয়তো ইনস্ট্যান্ট ফলো না করলেও একটু মানে স্লাইট ফিউ মিনিটস লেট হয়েও একটা কোরিলেশন প্যাটার্ন ক্রিয়েট করবে জিবিপি। সো এখানে একটা মানে যে স্ট্র্যাটেজি, যে কোরিলেশনে ওয়ান সাইডেড অনেকে ট্রেড করে, এখানে আপনারা বোথ সাইডও স্ট্র্যাটেজি নিতে পারেন কেয়ারফুল কোরিলেশন অ্যানালিসিস করে আর কি। সো এই মানে আপনাদের জাস্ট মেইন যে ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউএসডি ইজ দ্য মেইন কারেন্সি যেগুলি সবগুলির উপরে ইনফ্লুয়েন্স করে। সো এনি কাইন্ড অফ ইউএসডি মুভ আপনাদের বাকি কারেন্সির একটা ইফেক্ট পড়বে, ইউএসডি ভালো হলে বাকিগুলি নেগেটিভ ফলো করবে। অলদো জেপিওয়াই একটু পজিটিভ রিলেশনশিপ আছে ইউএসডির সাথে, কিন্তু ওভারঅল বাকি কারেন্সিগুলি আপনার ইউএসডির যেহেতু মেইন কারেন্সি, যেটা ওয়ার্ল্ড কারেন্সি, সব ট্রেড বলেন মানি এক্সচেঞ্জ বলেন সবকিছু আপনার ইউএসডিতে হয়। আপনি এখন বাংলাদেশ থেকে টাকা পাঠাতে গেলে আপনার ওটা ইউএসডিতে কনভার্ট হবে, যার কারণে ফরেক্সে ইউএসডি হচ্ছে রাজা কারেন্সির। যে ইউএসডি যে মুভ করবে বাকি কারেন্সিগুলি ওই কোরিলেশনে মুভ করবে একটা ইউএসডির এগেনস্টে। সো কোরিলেশনটা গেল। ফান্ডামেন্টাল আরেকটা টপিক যেটা আমরা বেসিক্যালি ফোকাস করি সেটা হচ্ছে ইন্টার মার্কেট রিলেশনশিপ। যে ইন্টার মার্কেট রিলেশনশিপে এটা বেসিক্যালি একটা সেন্টিমেন্টারি একটা ফ্যাক্টর, যে মার্কেট সেন্টিমেন্ট। তো ইন্টার মার্কেট রিলেশনশিপ কি করে বা কেমনি মুভমেন্ট করে এটা আমাদের বুঝতে হবে, যে মার্কেট প্রাইসের উপর কেমনি ইন্টার মার্কেট রিলেশনশিপ ইনফ্লুয়েন্স করে। যেমন আপনাদের এই যে এনএফপি নিউজ যেটা আজকে দেখলেন, হ্যাঁ, এখানে আপনারা দেখতেছেন যে এনএফপি ভালো আসছে, গোল্ড অবভিয়াসলি এনএফপি ভালো আসার কারণে ইউএসডি স্ট্রং হবে, গোল্ড কেন নিচে যায় নাই, এটা এটা একটা কোয়েশ্চেন সবার আজকে। অনেকেই কিন্তু এটাতে লস খাইছে, যে তারা এনএফপি দেখলো খুবই স্ট্রং, বাট তারা দিয়ে দিল একটা সেল, বাট গোল্ড গেল অল টাইম হাই আজকে। সো এখানে একটা ইন্টার মার্কেট রিলেশনশিপের একটা মানে ক্রুশিয়াল ফ্যাক্টর, যেটা অনেকেই মানে ফোকাস দেয় না, যার কারণে ট্রেডিং একটু মিস্টেক হয়। সেটা হলো আপনি যে গোল্ড মানে আমরা যে গোল্ড ট্রেডিং করতেছি ফরেক্সে, এই গোল্ড কিন্তু এই কন্ট্রাক্ট কিন্তু মাসের শেষে সেটেল হয়ে ফিজিক্যাল গোল্ড কিন্তু যারা হচ্ছে রিটেল মানে যারা হচ্ছে হেজ ফান্ড তারা কিন্তু কালেক্ট করে ফিজিক্যাল গোল্ডের কন্ট্রাক্ট। সো এখানে গোল্ড যে আজকে অল টাইম হাই গেল, যেখানে আপনার এনএফপি এত ভালো আসছে, গোল্ড তাও হাই গেল, এখানে ইন্টার মার্কেট রিলেশনশিপ যেটা সেটা হচ্ছে আপনার সেন্টিমেন্ট, মানে সেন্টিমেন্ট যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার এই যে ইউএস ট্রেজারি ইল্ড যেটা, এটাকে হচ্ছে আপনার ইউএস 10 ইয়ার যে সঞ্চয়পত্র, এটা একটা ইল্ড থাকে, যে আমার ইল্ডটা হচ্ছে আমার মার্কেটের বর্তমান ইন্টারেস্ট রেট হোল্ড করে। তো আমার ইল্ডটা যখন আপনার কমে যাচ্ছে ক্যারিং কস্ট, তখন আমি দেখতেছি আমার গোল্ড লেভারেজ দিয়ে কেনা বা গোল্ড কন্ট্রাক্ট কেনা আমার জন্য আরো চিপ হচ্ছে। সো আজকের এক্সাম্পলে আমি যদি ধরি, তাহলে এনএফপি যখনই ভালো আসলো, ওয়াই গোল্ড নিচে যায় নাই? তো এখানে আপনার ইল্ড আস্তে আস্তে কমা শুরু করলো, 10 ইয়ার ট্রেজারি ইল্ড, যার কারণে আপনার এই যে ক্যারিং কস্ট কমে গেছে। তো ইনভেস্টাররা দেখতেছে যে আমরা আরো চিপ লেভারেজে চিপ ইন্টারেস্টে গোল্ড আরো বেশি কিনতে পারবো, যার কারণে ইনভেস্টরদের সেন্টিমেন্ট স্টিল পজিটিভ আছে, যে হ্যাঁ আমরা আরো গোল্ড বাই করতে পারবো। একটা ফ্যাক্টর। আরেকটা ইন্টার মার্কেট রিলেশনশিপ যেটা, সেটা হচ্ছে আপনার ফেডারেল রিজার্ভ যেটা ইউএস সেন্ট্রাল ব্যাংক, সেখানে আপনার এই যে চেয়ারম্যান যেটা জেরোম পাওয়েল, সে বলে দিল যে ইন্টারেস্ট রেট কাট হবেই, বাট ওয়েন আমি বলতে পারতেছি না, বাট ইন্টারেস্ট রেট কাট হবে। তো ইন্টার মার্কেট রিলেশনশিপ কি বলে, যে এখনো আমাদেরকে সেন্টিমেন্ট এখনো দেখাচ্ছে যে যেহেতু ইন্টারেস্ট রেট কাট হবে, আমরা ওই এক্সপেকটেশনে এখনো মুভমেন্ট চালাবো, যার কারণে গোল্ডের বাই কন্টিনিউ থাকবে নো ম্যাটার হোয়াট যে ডেটাই আসুক। কারণ যেহেতু ফেডারেল রিজার্ভ এখন অফিসিয়ালি কনফার্ম করছে যে ইন্টারেস্ট রেট কাট হবে, দ্যাট মিনস মার্কেটে এখন ফুল স্পেকুলেশন, মানে সেন্টিমেন্ট এখন ফুল পজিটিভ। তারা দেখতেছে না যে জুনের রেট কাট বা জুনের পরে রেট কাট, ইট ডাজেন্ট ম্যাটার টু দ্য মার্কেট। মার্কেট দেখতেছে যে ইয়েস রেট কাট হবে, যার কারণে
এই যে আপনাদেরকে শুরুতে যেটা বললাম যে মার্কেটে বর্তমান প্রাইস আর স্পেকুলেশন প্রাইস দুইটা জিনিস কাজ করে। এই যে ইন্টারমার্কেট রিলেশনশিপে আপনার সবচেয়ে বেশি যেটা পাবেন সেটা হচ্ছে স্পেকুলেশন। যে আমি একটা 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 সিগন্যাল পাইলাম বা একটা ঘোষণা পাইলাম যে এই জিনিস হবে, ওই জিনিসের আশায় আমি সেন্টিমেন্ট কন্টিনিউ রাখবো যতক্ষণ না ওই ওই সিগন্যাল বা ওই ঘোষণাটা না ভাঙে বা না রিমুভ হয়। তো ফেডারেল রিজার্ভ যেহেতু অফিসিয়ালি ফাইনালি তাদের স্টেটমেন্টে, তাদের স্পিচে, কমেন্টসে ফাইনালি যেহেতু ঘোষণা দিছে যে এই বছর ফর শিওর রেট কাট হবে, দেন এখানে মার্কেট সেন্টিমেন্ট ভাঙ্গার কোনো ওয়ে নাই, মার্কেট কন্টিনিউ করবে আপওয়ার্ডস। যেমন ব্রো একটু আজকের এনএফপি নিউজের টাইমের চার্টটা খুলো তো গোল্ডের। হ্যাঁ, সো আপনারা যদি দেখেন, এই যে একটু জুম ইন করবো, একটু জুম ইন, যে প্রাইস যেখানে ডাউন গেল আর কি, হ্যাঁ একটু পুল ব্যাক করো, হ্যাঁ। সো আপনারা যে এই যে রেড ক্যান্ডেল যেটা দেখতেছেন, বড় একটা টেল ছিল এই যে যখন এনএফপি আসছিল, এখানে আপনারা যদি টেকনিক্যালটা যদি ফলো করেন তাহলে এখানেই আপনারা সেন্টিমেন্ট টেকনিক্যাল দেখেই বুঝতে পারবেন যে সেন্টিমেন্ট কি বলতেছে আমাকে। আমার যে রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে ডিউরিং দ্য এনএফপি, মানে এনএফপির সময়, আমি দেখতেছি এখানে প্রাইস ক্যান্ডেলটা পুরোপুরি ফিল আপ হয় নাই, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আর ইনব্যালেন্স তৈরি হয়েছে। এই যে বড় একটা রেড লাইন দেখতেছেন, ক্যান্ডেলটা পুরোপুরি হয় না কিন্তু রেড লাইন যেটা হয়েছে এটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। এই যে মার্কেট সেন্টিমেন্ট আমাকে বলতেছে যে এখানে আর সেলারের কোনো পাওয়ার নাই, এখানে এখন জাস্ট বাইং পুশ চলবে। তো নিউজ যখন বের হইলো আপনারা এফেক্টটা পাইছেন এরটুক, যে প্রাইস ওই যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপে গিয়ে টাচ করে, এই যে ইমব্যালেন্সে টাচ করে, আর ওখানে সেলাররা কোনো প্রেশার নিতে পারতেছে না, বাইং ওই যে সেন্টিমেন্টটা আবার ব্যাক চলে আসছে মার্কেটে। কারণ মার্কেট এখনো যে মানে মুডে আছে, যে রেড কাটের সিগন্যাল ঘোষণা করা হয়েছে, মার্কেটের মুড একটাই যে আমরা রেড কাট সিগন্যাল পাচ্ছি, আমাদেরকে বাইংটা কন্টিনিউ থাকতে হবে, যেহেতু আমরা স্পেকুলেশন করতেছি এখন মার্কেটে। এটা একটা ইন্টার মার্কেট রিলেশনশিপ। সেম ওয়েতে আপনারা ফরেক্স এর যে কারেন্সি বলেন, বাকি যে পেয়ার্স গুলি আছে, সিলভার বলেন, সবগুলিতে এরকম ইন্টার মার্কেট রিলেশনশিপ আছে, যে আমি একটা স্পেকুলেশন সেন্টিমেন্ট, একটা স্পেকুলেশন তৈরি করতে পারতেছি যে কোনো নিউজ বা যে কোনো ইভেন্টে। এটা গেল। তারপর আপনাদের আরেকটা যেটা ফান্ডামেন্টালের যে একটা ফোকাস, যেটা ফোকাস দিতে হবে সেটা হচ্ছে এই যে ক্যারিং কস্ট। যে কোনো ট্রেড আপনাদের, যে কোনো ট্রেড করেন আপনাদের একটা ক্যারিং কস্ট থাকে, সেটা হচ্ছে আপনাদের লেভারেজ, যেটা ইন্টারেস্ট রিলেটেড যে লেভারেজ, এটা একটা ক্যারিং কস্ট থাকে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেন্টিমেন্ট, ওয়ান কাইন্ড অফ ফান্ডামেন্টাল অ্যানালিসিস, একটা সেন্টিমেন্ট, যে আমার যখনই ক্যারিং কস্ট কমে আসবে আমার তখনই পেয়ার গুলি বুলিশ হয়ে যায়, আর যখনই ক্যারিং কস্ট বেড়ে আসে ওগুলি সেলের দিকে চলে যায়, বুলিশ মানে ওই যে বায়ের দিকে আর কি। তো ক্যারিং কস্ট আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে হোয়াট ইজ ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট বেসিকলি আপনারা যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকের একটা অ্যাসেট ক্লাস দেখবেন, সেটা হচ্ছে সঞ্চয়পত্র, বন্ড যেটাকে বলে। এই বন্ডের ইন্টারেস্ট রেট যেটা, এই ইন্টারেস্ট রেটটা কিন্তু আপনার একদিকে কিন্তু স্টাক হয়ে থাকে না, এটা কিন্তু ডেইলি আপ ডাউন করে। এখন আপনারা ফরেক্স বাদ দিয়েও আপনারা যদি নর্মাল ইকোনমিতে দেখেন, আমি যদি যে কোনো কিছু একটা এক্সপোর্ট করতে যাই বা ইম্পোর্ট করতে যাই, আমার এই ইন্টারেস্টের কাজ কিন্তু চলে আসে, আমার একটা ক্যারিং কস্ট চলে আসে, যে আমি কত এলসি লোন নিব, কত লোন নিয়ে আমি এক্সপোর্ট ইম্পোর্ট করব, এটা কিন্তু আজকের ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে। সো এই হিসাবে ফরেক্সেও সেম জিনিস, যে আজকের যে আপনার ইন্টারেস্ট রেট বা ক্যারিং কস্ট যেটাকে বলে, আজকের যে ফান্ডামেন্টাল ক্যারিং কস্ট বর্তমান আজকেরটা, এটার উপর ডিপেন্ড করে মার্কেটের একটা সেন্টিমেন্ট হয়, মার্কেটের একটা মুভমেন্ট তৈরি হয়। টেকনিক্যালও ওই জিনিসটা বলে আমাদেরকে যে এখানে বাই রেঞ্জ কোথায় বা সেল রেঞ্জ, সাপোর্ট রেসিস্টেন্স কোথায়, ক্যারিং কস্টের উপরে আমাদেরকে সিগন্যাল দেয়। সো ক্যারিং কস্ট তো এখন এটা নিয়ে এক্সটেন্সিভলি আর বলা যাবে না, কারণ এটা তো একটা ডিপ টপিক। জাস্ট আমি বেসিক যেটা বলি সেটা হচ্ছে, আপনারা যখনই ইউএসডি তো মেইন কারেন্সি, তো এটার ক্যারিং কস্ট দেখার জন্য আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইউএস 10-year ট্রেজারি ইল্ড। এটা আপনাদের দেখায় বর্তমানে আজকে মানে প্রেজেন্টলি এখন মার্কেটের ইন্টারেস্ট রেট কি চলতেছে। ব্রো একটু এই 10-year ট্রেজারি ইল্ডটা খুলুন, তাহলে সবাই বেটার একটা আইডিয়া পাবে হোয়াট ইজ দিস। হ্যাঁ, তো এইটা দেখেন, আপনারা দেখতেছেন আজকের ক্যারিং কস্ট,
তো আমি যদি কোনো একটা ইউএসডি বা কোনো কারেন্সি যদি কিনতে যাই বা আমি গোল্ড কিনতে যাই, তখন আমার এই ক্যারিং কস্টটা চলে আসে ইনভেস্টরদের। এটা আমাদের রিটেলের জন্য আমাদের ক্যারিং কস্টটা নিজেদের বের করা লাগে না, এটা ইনস্টিটিউশনাল যারা আছে ওদের জন্য। তো যেহেতু মার্কেট ট্রেন্ড ইনস্টিটিউশনাল হেজ ফান্ড বা বড় বড় অ্যাসেট ম্যানেজার এরাই তৈরি করে, তো আমাদেরকে তো ওই ট্রেন্ডেই যেতে হবে। তো আমরা যখনই দেখি যে এই ক্যারিং কস্ট যখনই ইল্ডে যখন আপ যাবে, তখন আপনার অটোমেটিকলি ইউএসডিও স্ট্রং হয়। বাকি যে ফরেক্স পেয়ার ইউএসডির সাথে রিলেটেড বা গোল্ড বলেন, এগুলি নেগেটিভ ডিরেকশনে মুভ করে। এটাই হলো মার্কেট সেন্টিমেন্ট, যে আমি দেখতেছি আমার ক্যারিং কস্ট বেশি হচ্ছে, আমি ইউএসডি তে আমি বেটার রিটার্ন পাচ্ছি ক্যারিং কস্ট থেকে, যার কারণে বাকি অ্যাসেট ক্লাসগুলো আমি সেল করা শুরু করব, যার কারণে নেগেটিভ যেটা রিলেশনশিপ আর কি। তো ক্যারিং কস্ট একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে ডেইলি আপনাদের ক্যারিং কস্টটা ফলো করা লাগবে। ইভেন আমি যে শুরুতে কোরিলেশনের কথা বললাম, এখানেও কিছু ক্যালকুলেশন আছে। এমন না যে আমি কোরিলেশনে একটা পজিটিভ আর একটা নেগেটিভ যাবে এই ধারণা নিয়ে যদি আমি ট্রেড নিই, তাহলে কিন্তু হবে না। আমরা যেটা আমাদের যে কোর্স বলি, যেটা আমাদের অন্য কোর্সে যেটা আমরা ফোকাস করি মেনলি, যে কোরিলেশন একটা ক্যালকুলেশন আছে, যেটা আসলে সব ট্রেডারদের জানা উচিত। যে আমি এই যে ক্যারিং কস্ট দেখে আমি যে কোরিলেশন দেখব, এখানে ইউএসডি যদি বাড়ে তাহলে গোল্ড কত মুভমেন্ট দিবে, এটারও কিন্তু একটা হিসাব আছে। এমন না যে আমি ইউএসডি আপ দেখলাম, গোল্ড সাথে সাথে ডাউন যাবে। এই যে আজকে সবাই এনএফপি তে মারা খাইলো, এই কারণে যে তারা কোরিলেশনটা দেখে নেই, কোরিলেশনের হিসাবটা দেখে নেই। তারা এটা খেয়াল করে নেয় যে হ্যাঁ এনএফপি আসলে ইউএসডি স্ট্রং হয়েছে, কেন গোল্ড ডাউন যায় নাই। এই হিসাবটা তারা দেখে নেয় যে আজকের কোরিলেশনে গোল্ডের সাথে যে নেগেটিভ ইউএসডির কোরিলেশন ছিল, সেটা আজকে ছিলই না। এটা কেউই খেয়াল করে নাই, যার কারণে অনেকে স্টপ লস খাইছে, অনেকেই মানে তাদের অ্যাকাউন্ট জিরো বা অনেক ডিপ লসে চলে গেল। এই কারণে যে ফান্ডামেন্টালি কিছু বেসিক জিনিস, যে আমার কোরিলেশনের ক্যালকুলেশন, আমার ক্যারি কস্ট, তার মার্কেট সেন্টিমেন্ট, যেটা সিফাত শুরুতে খুব মানে বললো যে মার্কেট সেন্টিমেন্টের সাথে আপনার টেকনিক্যাল ম্যাচ করতে হবে। এই যে কিছু বেসিক জিনিস ট্রেডাররা ইমপ্লিমেন্ট না করতে পারে, কিছু কিছু ইনস্ট্যান্স, কিছু কিছু ইভেন্টে সবাই ধরা খায়। তো এইগুলি মানে যেটা ফান্ডামেন্টালি মূলত আমি যেটা এতক্ষণ বললাম, যে ফান্ডামেন্টালি এই বেসিক জিনিস, এই কিছু ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই ট্রেডারদের জানতে হবে, কারণ ইটস আ সিরিয়াস মানে কাজ। তো এই সিরিয়াস কাজে এই জিনিসগুলি না জানলে, হয়তো আপনারা দেখতেছেন যে আপনি 10টা ট্রেড নিলেন, এখানে 3-4টা খুবই ভালো গেল টেকনিক্যাল দেখে, জাস্ট টেকনিক্যাল দেখে। কিন্তু কিছু কিছু ট্রেড আসবে যেটা আপনার পুরো অ্যাকাউন্ট বা আপনার অলমোস্ট ফুল মানে ব্যালেন্সে মানে শেষ পর্যন্ত একটা টেনে খেয়ে দিবে। কারণ আমাদের কিছু মানে বেসিক ধারণা নাই ফান্ডামেন্টালের উপরে, যেটা আমাদের টেকনিক্যালের সাথে অলওয়েজ কম্বাইন রাখতে হবে। আমাদের এজাম্পশন নিতে হবে মার্কেটে, যে মার্কেটের সেন্টিমেন্ট বা মার্কেটের মানে আমাদের ধারণা আর কি, মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেট কি বলতেছে, বা ইভেন্ট যেটা হয়েছে মানে এই যে আজকের যে ডেটা রিলিজ বা নিউজ, নিউজ আমাদের কি বলছে, এই সব কিছু আমাদের একসাথে কম্বাইন করে তখন আমাদের ট্রেডিং এর ডিসিশন নেওয়া লাগবে, তখন আমাদের একটা সাকসেসফুল ট্রেড হবে। তো এতক্ষণ যা আমি ফান্ডামেন্টালি বললাম, এগুলি হচ্ছে আপনাদের বেসিক ফান্ডামেন্টাল রুল, যেগুলি আপনাদের ভালো করে শিখে প্রপারলি ইমপ্লিমেন্টেশন করতে হবে আর কি। তো এটুকুই আমার ফান্ডামেন্টালের টোটাল টপিকটা শেষ। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আচ্ছা, তো অ্যানাদার ওয়ান। তো থ্যাংক ইউ মনির। আচ্ছা, তো এখানে আমার কাছে অ্যানাদার একটা কোশ্চেন আছে মাঝে মাঝে, যে আমরা কোন কনসেপ্টে কাজ করব, এই জিনিসটা নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করে। যে আপনারা হয়তো বা মার্কেটে যারা মোটামুটি ফরেক্স এর রিসার্চ করেন, আপনারা হয়তো বা দেখেন যে দেয়ার ইজ আ লটস অফ কনসেপ্ট। প্রথমে আসে কি এসএমসি, আইসিটি কনসেপ্ট, ওয়েব ট্রেডিং, তারপরে ইন্ডিকেটর, অনেক কিছু। এখানে আমি একটা বেসিক কথা সবাইকে বলে রাখবো, যে আপনি টেকনিক্যাল চার্টে যে জিনিসটা ইউজ করেন না কেন, আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো প্রাইস অ্যাকশন। আর প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করেই আইসিটি, এসএমসি বলেন বা ওয়েব ট্রেডিং বলেন, এই কনসেপ্ট গুলো আসছে। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি যখন ট্রেড করি, আমরা যখন একটা কথা সিম্পল, যে আপনি মনে করেন যে পয়েন্ট থেকে একটা ডিমান্ড জোন, সাপ্লাই জোন আইডেন্টিফাই করতেছেন, যে অন্য কোনো কনসেপ্টেও কাজ করতেছে, সে যদি এটা অ্যাকচুয়ালি করে, মার্কেটের পয়েন্ট কিন্তু এক্সাক্ট সেমই থাকে।
সো এই জন্য কেউ কখনো কনফিউজড হবেন না যে এসএনসি ভালো না আইসিটি ভালো বা ওয়েব ট্রেডিং ভালো, এটা কিছু না। আপনাকে মার্কেটে টিকে থাকতে গেলে ফান্ডামেন্টাল তো মাস্ট, অ্যান্ড টেকনিক্যালের যে ফুটপ্রিন্ট যেখান থেকে মার্কেট আপনাকে সাইন দিচ্ছে যে মার্কেট একটা ফান্ডামেন্টাল ডিসিশন নিচ্ছে, মার্কেট অটোমেটিক প্রাইসিং করবে এই জায়গা থেকে, এই ডিসিশনটাকে আপনাকে ধরার জন্য আপনাকে প্রাইস অ্যাকশনটা বুঝতে হবে, বেসিক কথা। তো এটা নিয়ে কোনো কনফিউজড হবেন না যে আমি কোন জিনিসটা শিখবো কোনটা ভালো, এরকম কিছু না। আর আমাদের এই মার্কেটে আরেকটা জিনিস আপনাদের সবাইকে একটু বলে রাখি, যে এই জায়গায় আমরা অনেকগুলার মানে কি বল প্রোনাউন্সিয়েশন মিনিং দেখে অনেক ভয় পাই আছি। যেমন ওয়ার্ডার ব্লক, তারপরে বলা হয় সাপ্লাই ডিমান্ড জোন, লিকুইডিটি গ্র্যাবিং এরিয়া, এরকম অনেক ধরনের টপিক আসে। তো আমরা হয়তো অনেকেই না বুঝে হঠাৎ করে হয়তো বা ওয়ার্ডার ব্লক দেখে ভাবি ওয়ার্ডার ব্লক কি জিনিস, সাপ্লাই ডিমান্ড জোন কি জিনিস। তো আপনি যখন অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশনটা বুঝবেন তখন আপনার এত নাম নিয়েও ভয় পাইতে হবে না। আপনি দেখবেন যে অ্যাকচুয়াল এরিয়াটা মার্ক করার পরে আপনার মার্কেট ওই জায়গা থেকে ইনশাল্লাহ মুভমেন্ট করতেছে। এটা একটা জিনিস। তো আজকের ক্লাসের বেসিক জিনিস এটাই ছিল যে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম যে মার্কেটে গোল্ডের এই মুভমেন্টটা কেন হলো, আর অ্যাকচুয়ালি ট্রেড করতে গেলে আপনাকে কোন কোন জিনিসগুলো জানা ম্যান্ডেটরি। ঠিক আছে, আর এটা হলো আমাদের ফ্রি ক্লাস। আমরা নেক্সটে যে আরো ফ্রি ক্লাস গুলো নিবো ইনশাল্লাহ, ওই জায়গায় আমরা স্পেসিফিক একটা করে টপিক অথবা ফান্ডামেন্টালের কোন একটা বিগ টপিক, যেমন আমরা হয়তো সেন্ট্রাল ব্যাংক নিয়ে কথা বলতে পারি বা রেট কাট, ইনফ্লেশন, এরকম জিনিসগুলো নিয়ে কথা হবে। আর অ্যানাদার ওয়ান আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমাদের রেগুলার কোর্সও চলে, আমাদের মেন্টরশিপের কোর্সও চলে ইনশাল্লাহ, যেটা আমাদের ঈদের পরে আমাদের 9 ব্যাচ স্টার্ট হবে। সেখানে যদি আপনি আমাদের কাছ থেকে আরো ডিপেস্ট নলেজ জানতে চান সেখানেও আপনারা জয়েন করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা যদি আর কারণ কোশ্চেন না থাকে আমরা এই পর্যন্তই রাখবো। আর নেক্সট ক্লাসের মিটিং কখন হবে আমরা এটা গ্রুপে ইনশাল্লাহ জানাই দিব। আর এছাড়া আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে ডেইলি মার্কেট আপডেট এবং ফান্ডামেন্টাল আপডেট দুইটাই দিয়ে থাকি। ঠিক আছে, তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। তো কার কোনো কোশ্চেন আছে আর কোনো আজকের টপিক নিয়ে? ভাইজান নবম ব্যাচটা কয় তারিখ স্টার্ট করতে পারছেন? ভাইজান এটা ইনশাল্লাহ ঈদের পরে আমরা অ্যানাউন্সমেন্টটা করে দিব ইনশাল্লাহ। ঈদের পরে ইনশাল্লাহ আমাদের যে 9 ব্যাচের গ্রুপটা খোলা আছে অ্যানাউন্সমেন্টটা করে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে। ওকে ভাই, তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।